আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, সহকারী শিক্ষক গণিত, গৈরিপুর সুবলাপ্তা উচ্চ বিদ্যালয়। সবাইকে অনলাইন স্কুলে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের প্রিয় প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম স্যারের পক্ষ থেকেও তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আমার পক্ষ থেকেও তোমাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। এই মহামারী করোনা ভাইরাসের কারণে জনজীবন বিপর্যস্ত। তোমরা বাসা থেকে বের হওয়ার সময় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে বের হবে। আজ আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দশম অধ্যায়ের এসো বলকে জানি। চলো আমরা শুরু করি। এসো বলকে জানি চ্যাপ্টারের ফার্স্ট আমরা বল নিয়ে আলোচনা করি। চলো তাহলে বল নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। খেয়াল করো, আমরা যে কোনো একটা সমতল বা রাস্তা চিন্তা করলাম। এখানে এটার উপরে একটা বস্তু রেখে দিলাম, এমবরের যে কোনো একটা বস্তু রেখে দিলাম। তুমি একটু চিন্তা করো তো, এই বস্তুটা এই রাস্তা বা এটা সমতলের উপরে যেভাবে আছে, এটা কি কোনো জায়গায় পরিবর্তন হবে? কোথাও চলে যাবে এটা, না বস্তুটা স্থির থাকবে? কারণ স্থির বস্তুটা স্থির যেহেতু আছে, স্থির বস্তুটা সব সময় স্থির থাকবে। স্থির বস্তুটা সব সময় স্থির থাকবে। তো তুমি একটু চিন্তা করো, স্থির বস্তুটা যদি স্থির থাকে, তাহলে তুমি যদি এখান থেকে বাইরে থেকে এটার উপর এফ বল প্রয়োগ করে দাও, এফ বল প্রয়োগ করে দাও, তাহলে বস্তুটা কি হবে? বস্তুটা গতিপ্রাপ্ত হবে। বস্তুটা গতিপ্রাপ্ত হলে তাহলে বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। বস্তুটা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হবে। তা না হলে এই চিরকাল এই বস্তুটা যে অবস্থায় আছে, এই স্থির অবস্থাতেই চিরকাল থাকবে বস্তুটা। তো তুমি চিন্তা করো, আমরা অনেক সময় ফুটবল খেলি, তোমরাও ফুটবল খেলো। মনে করো তুমি যদি একটা বলকে কিক করো বা শর্ট করো, কি দেখতেছ? বলটা যত জোরে কিক করো না কেন, বলটা চলতে 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 একটা জায়গায় গিয়ে থেমে যাবে। একটা জায়গায় গিয়ে থেমে যাবে। তো থেমে গেলে এটা নিশ্চয়ই কারণ আছে। এখানে দুইটা রিজন কাজ করে, দুইটা কারণ কাজ করে। একটা হচ্ছে বলের যে ওজনটা, বলের যে ওজনটা বলটাকে নিচের দিকে ক্রিয়া করে, বলের ওজনটা বলটাকে নিচের দিকে ক্রিয়া করে। আর বলটা যে ঘাসের উপর দিয়ে যায়, এখানে একটা ঘর্ষণ বল কাজ করে, এখানে একটা ঘর্ষণ বল কাজ করে। তো তুমি কি বুঝতে পারলা? তুমি এই জায়গাটা খেয়াল করো, স্থির বস্তুটা কিন্তু স্থিরই রয়েছে। তো এটাতে তুমি যদি বল প্রয়োগ করো, তাহলে বস্তুটা গতিশীল বা বস্তুটা গতিপ্রাপ্ত হয় না? তাহলে তুমি বলের ক্ষেত্রে চিন্তা করো, বল তাহলে তুমি যদি বাইরে থেকে এফ বল প্রয়োগ করে দাও বা বল প্রয়োগ করে দাও, তাহলে স্থির বস্তুটা গতিশীল হবে। আর গতিশীল বস্তুর মধ্যে যদি তুমি বল প্রয়োগ করে দাও, তাহলে গতিশীল বস্তুটা গতির পরিবর্তন করবে। গতিশীল বস্তুটা গতির
পরিবর্তন করবে। তাহলে আমরা বলের সংজ্ঞাটা কি পেলাম এখানে? যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে, যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে গতি পরিবর্তন করে বা করতে চায় তাকে আমরা বল বলি। শিওর? বুঝতে পারছি আমরা? হ্যাঁ, তার মানে স্থির বস্তুটাকে গতিশীল করবে আর গতিশীল বস্তুটার গতির পরিবর্তন করবে। তাহলে চলে আসো, বলটা আমরা জানলাম, এবার চলে আসো বলের সাথে সম্পর্কটা আছে তোমার জড়তার। জড়তার একটা ভালো সম্পর্ক রয়েছে, খেয়াল করো। তাহলে এই যে বস্তুটা, এই বস্তুটা স্থির আছে না? হ্যাঁ, তুমি যখন বল প্রয়োগ না করো তাহলে এই বস্তুটা সব সময় স্থির থাকে। কি নাকি এটা কি নড়াচড়া করা সম্ভব না? নড়াচড়া করা সম্ভব না। তাহলে বস্তুটা সব সময় এখানে স্থির অবস্থায় থাকবে, অনন্তকাল পর্যন্ত বস্তুটা স্থির অবস্থায় থাকবে। তো স্থির অবস্থায় যদি তুমি থাকে বস্তুটা, তো বাইরে থেকে বল প্রয়োগ করলে বস্তুটা হবে গতিশীল, তা না হলে বস্তুটা স্থির অবস্থায় থাকবে, ঠিক না? তাহলে একটা বস্তুর মধ্যে দুইটা অবস্থা, এখানে বলটা হচ্ছে এই বলটা হচ্ছে বস্তুর বাহ্যিক কারণ, বলটা হচ্ছে বস্তুর বাহ্যিক কারণ, আর জড়তাটা হচ্ছে বস্তুর একটা ধর্ম। জড়তাটা হচ্ছে বস্তুর একটা ধর্ম। তাহলে জড়তাটা তো তুমি বলতেই পারবা, জড়তাটা হচ্ছে কোন বস্তু যে অবস্থায় আছে, বা কোন বস্তু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, বা সে অবস্থায় থাকতে চাওয়ার যে ধর্ম, এটাই হচ্ছে জড়তা। যেমন কোন বস্তু দেখো স্থির আছে না? হ্যাঁ, এখানে বস্তুটা স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতাটা বা স্থির অবস্থায় থাকতে চাওয়ার যে ইচ্ছাটা, এটাই হচ্ছে জড়তা। কথা ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবার জড়তা আবার দুই প্রকার। জড়তা দুই প্রকার। এক নাম্বার হচ্ছে গতি জড়তা, দুই নাম্বার হচ্ছে স্থিতি জড়তা। নাম্বার হচ্ছে গতি জড়তা আর দুই নাম্বার হচ্ছে স্থিতি জড়তা। তাহলে চলে আসো, আমরা জড়তাটা তো জানলাম, ওই বস্তু যখন স্থির থাকে, চিরকাল স্থির থাকার যে ইচ্ছা পোষণ করে বা যে প্রবণতা, এটাই হচ্ছে জড়তা। তাহলে গতি জড়তাটা খেয়াল করো। তুমি মনে করো একটা চলন্ত বাস, হ্যাঁ, একটা চলন্ত বাসের মধ্যে তুমি মাঝখানে দাঁড়িয়ে আছো, মাঝখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে? দাঁড়িয়ে থাকার পর চলন্ত বাসটা যদি হঠাৎ ব্রেক করে, তাহলে তুমি কি করবা? নিশ্চয়ই তুমি সামনের দিকে ঝুঁকে যাবা, নাকি সামনের দিকে ঝুঁকবা, ঠিক না? তাহলে তোমার গতি জড়তাটা হচ্ছে তোমার স্পেসিফিক, হ্যাঁ, গতিশীল বস্তুর উপরে হয়। গতিশীল মানে চলন্ত বস্তুর উপর দিয়ে গতি জড়তাটা হয়, চলন্ত বস্তুর উপর দিয়ে গতি জড়তাটা হয়। আবার তুমি চিন্তা করো, একটা ঘোড়ার উপরে উঠে তুমি যাচ্ছ, ঘোড়ার উপর দিয়ে যাইতেছ, তো যাওয়ার এক পর্যায়ে তুমি ঘোড়া থেকে লাফ দিলা, লাফ দেওয়ার পরে কি তুমি এই জায়গায় স্থির থাকবা? অবশ্যই না। যে এখানে পড়ছে, এখান থেকে 3-4 হাত দূরে তোমার একটা ব্যাগ থাকবে, ঠিক আছে? তাহলে গতির সাপেক্ষে, এই ঘোড়ার গতিটার সাপেক্ষে তুমি গতিশীল হয়ে গেছো, তাহলে এটা হচ্ছে গতি জড়তা। আর স্থিতি জড়তাটা হচ্ছে, হ্যাঁ, এবার চলে আসো স্থিতি জড়তা। মনে করো একটা বাস ছাড়বে অবস্থায় স্থির আছে, বাস চালানো না, স্থির আছে, তুমি একটা স্থির বাসে বসে আছো, ঠিক আছে? হ্যাঁ, বসে আছো, তো বসে থাকার এক পর্যায়ে হঠাৎ বাসটা স্টার্ট করলো। স্টার্ট করার পরে কি হবে? তুমি কোন দিকে যাবে? তুমি অবশ্যই পিছনের দিকে ঝুঁকে যাবে, ঠিক না? হ্যাঁ, এটা হচ্ছে তোমার বাসের গতির সাপেক্ষে
তোমার নিচের অংশটা গতিশীল আর উপরের অংশটা তোমার কি অবস্থায় আছে, স্থির অবস্থায় আছে। এই জন্য এটা হচ্ছে তোমার স্থিতি জড়তা। স্থিতি জড়তাটা তাহলে কি হয়, তাহলে চলে আসো, আমরা জড়তা শিখলাম, এবার ধাক্কা ও টান চলে আসো, ধাক্কা ও টান। ধাক্কা ও টানে চলে আসো, যেমন কোন বস্তুকে তুমি যদি কাছে আনতে চাও, তাহলে তাকে টানতে হবে। বা কোনো বস্তুকে যদি তুমি দূরে সরাইতে চাও তাহলে কি করতে হবে, তাকে অবশ্যই ধাক্কা দিতে হবে। বা তোমরা দুইজন বন্ধু একসাথে হাঁটতেছো, হাঁটার এক পর্যায়ে তুমি তাকে ধাক্কা দিলা, তাহলে সে কি করবে, অবশ্যই দূরে সরে যাবে। আবার তুমি যদি তাকে টান দাও তাহলে কি করবে, সে সামনে চলে আসবে, তাহলে তুমি বুঝতেছো ধাক্কা ও টান হচ্ছে একটি বল। তাহলে কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানি হচ্ছে তোমার বল, কোনো বস্তুর উপর অন্য বস্তুর ধাক্কা বা টানি হচ্ছে বল। তাহলে আসো আমরা বলের পরিমাপটা পড়ব। বলের পরিমাপের আগে একটা জিনিস তোমাকে জানতে হবে, ভরবেগ। ভরবেগ জানতে হবে। ভরবেগকে আমরা পি দ্বারা প্রকাশ করি। ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগ, ভর ইনটু বেগ। ভরকে এম আর বেগকে বি দ্বারা। তাহলে ভরবেগ কাকে বলে, কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে, কোন বস্তুর ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। তাহলে বলের ক্ষেত্রে আমরা চলে আসি। বলের ক্ষেত্রে নিউটনের গতি বিষয়ক সূত্রে প্রথম সূত্রটা আমরা পড়ি, 1 নম্বর সূত্রটা। 1 নম্বর সূত্রটা হচ্ছে বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির। তাহলে নিউটনের গতি বিষয়ক সূত্রের 1 নম্বর সূত্রে চলে আসো। 1 নম্বর সূত্র হচ্ছে বাহির থেকে, যেমন এক বলটা বাহির থেকে কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর গতিশীল বস্তুটা সুষম দ্রুতিতে সরল পথে চলবে। গতিশীল বস্তুটা সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। তাহলে নিউটনের 1 নম্বর সূত্র থেকেই আমরা স্পেসিফিক বল কাকে বলে, বলের সংজ্ঞাটাও পেয়ে থাকি এবং জড়তার সংজ্ঞাটাও পেয়ে থাকি। বল কি, জড়তা কি, আমরা নিউটনের 1 নম্বর সূত্র থেকে বুঝতে পারি। তাহলে 1 নম্বর সূত্রটা হচ্ছে বাহির থেকে বা বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এটা হচ্ছে নিউটনের গতি বিষয়ক সূত্রের 1 নম্বর সূত্র। সূত্র নম্বর 2 আসো।
বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন এদিকে ঘটে। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। এটা হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে 2 নম্বর সূত্র খেয়াল করো, 2 নম্বর সূত্রের গাণিতিক এটা হচ্ছে F = ma। F = ma। তো চলে আসো, F দিয়ে আমরা F কে আমরা জানি বল, F কে আমরা জানি বল, m কে জানি ভর আর a কে জানি ত্বরণ। F হচ্ছে বল, বলের একক আমরা জানি নিউটন, m বলের একক হচ্ছে কেজি, আর a ত্বরণ, ত্বরণের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে F = m। খেয়াল করো, F তো আমরা জানি বল, আমরা বলের সংজ্ঞাটা স্পেসিফিক জানি। ভর কি? বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ, বস্তুর ভর হলো বস্তুতে মোট পদার্থের পরিমাণ। এবার আসো আমরা ত্বরণ সম্পর্কে জানি। ত্বরণটা হচ্ছে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা এটা করতে পারি সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। এক কথায় ত্বরণ সমান a সমান b - u/t। হ্যাঁ, এটা হচ্ছে বেগের পরিবর্তন। আমরা b কে শেষ বেগ করব আর u কে আদি বেগ, u কে আদি বেগ আর b কে করব শেষ বেগ আর t কে করব সময়। তাহলে ত্বরণটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে, সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। তো তুমি খেয়াল করো, ত্বরণকে আবার দুই ভাগে ভাগ করে। এক নাম্বার হচ্ছে ধনাত্মক ত্বরণ আর হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ যেটা, তুমি ঋণাত্মক ত্বরণকে মন্দনও করতে পারো। ঋণাত্মক ত্বরণটা হচ্ছে বেগ হ্রাসের হারকে মন্দন বলে, বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তো আমরা বললাম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে আর বেগের হ্রাসের হারকে বলে মন্দন। ঠিক আছে? এবার চলে আসো, তুমি একটা জিনিস খেয়াল করো, পরীক্ষায় প্রায়ই তোমার আসে ক নাম্বার প্রশ্নে 5 নিউটন বল বলতে কি বুঝি, 10 নিউটন বল বলতে কি বুঝো, 15 নিউটন বল বলতে কি বুঝো। আচ্ছা খেয়াল করো, বলের একক হচ্ছে নিউটন, বলের একক হচ্ছে কেজি আর ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তুমি খেয়াল করো, এখানে তোমাকে যদি কেউ বলে 10 নিউটন বল বলতে কি বুঝো, কি 10 নিউটন বল বলতে কি বুঝো, তুমি এখানে
বলতে পারো যে পরিমাণ বল 10 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। যে পরিমাণ বল 10 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা 10 নিউটন বল বলতে পারি। বা তুমি যদি চিন্তা করো এটা করতে পারো 1 কেজি আর এটা করতে পারো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। খেয়াল করো আবার করতে পারো যে পরিমাণ বল 1 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। যে পরিমাণ বল 1 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা 10 নিউটন। এখন যদি 5 নিউটন বল বলতে কি বুঝো তোমার বলে তুমি করতে পারো যে পরিমাণ বল 5 কেজি কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে। বা যে পরিমাণ বল 1 কেজি বলের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা করতে পারবো 5 নিউটন। ওকে, কথা ক্লিয়ার? এবার আসো নিউটনের তৃতীয় সূত্র। নিউটনের তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে বা প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। যেমন F1 সমান সমান মাইনাস F2। বিপরীত প্রতিক্রিয়া বলটা সবসময় ঋণাত্মক হবে, প্রতিক্রিয়া বলটা সবসময় ঋণাত্মক হবে। তো আমরা 3 নম্বর সূত্র করতে পারবো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এই চ্যাপ্টারের আমরা দ্বিতীয় অধ্যায় থেকে নিউটনের গতি বিষয়ের 2 নম্বর সূত্র F ইকুয়াল m এর দ্বারা কিছু গাণিতিক সমস্যা আছে চ্যাপ্টারের একদম সহজ। এই সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবা। তো সমাধান করার ক্ষেত্রে F ইকুয়াল ma, তোমাকে যদি ত্বরণ নির্ণয় করতে বলে তাহলে এটাকে F বাই m ইকুয়াল a লিখতে পারবা। এই সূত্রটাকে এইভাবে লিখতে পারো। বা বল নির্ণয় করতে বলে তুমি কি লিখতে পারবা F বাই a ইকুয়াল m। ঠিক আছে, তাহলে তুমি F ইকুয়াল ma বল নির্ণয় করার জন্য করতে পারবা। আবার যদি ত্বরণ নির্ণয় করতে বলে তুমি F a ইকুয়াল f ডিভাইডেড m। আবার যদি বল নির্ণয় করতে বলে তোমাকে F বাই a। এই তিনটা সূত্র দিয়ে তুমি সমস্যার সমাধানগুলো আশা করি করতে পারবা। তাহলে চলো আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করি। খেয়াল করো F ইকুয়াল m থেকে একটি বস্তুর ভর 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ার কারণে ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের মান কত? তো তুমি আগে খেয়াল করবা আমরা F ইকুয়াল ma এই সূত্রটা আমরা জানি। F টাকে আমরা বল চিন্তা করব আর m হচ্ছে ভর আর a হচ্ছে ত্বরণ। তো তুমি চিন্তা করো, খেয়াল করো দেওয়া আছে ভর কত m সমান সমান 20 কেজি, ত্বরণ এই ত্বরণকে আমরা এর দ্বারা প্রকাশ করি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের মান বল F ইকুয়াল হোয়াট? তুমি খেয়াল করো আমরা এখানে তিনটা ইকুয়েশন বের করে রাখছি। F ইকুয়াল ma যখন আমরা বল বের করব F ইকুয়াল ma চিন্তা করব। যখন আমরা ত্বরণ বের করব a ইকুয়াল F ডিভাইড বাই m চিন্তা করব। আর যখন বল বের করব তখন আমরা m ইকুয়াল F বাই a চিন্তা করব। তো তুমি খেয়াল করো এখানে আমরা কি বের করব? বল। বল বের করার জন্য আমরা এই সূত্রটা প্রয়োগ করি। আমরা জানি
ইকুয়াল এম এ। তো চলে আসো, এম এর মান কত? 20 কেজি। তোমাকে এখানে এককগুলা লেখার দরকার নাই, 20, হ্যাঁ, ইনটু এ কত? 2। এখানেও একক লেখার দরকার নেই। 20 ধরনে কত? 20 সাথে 2 গুণ করলে 40। মানে সর্বনাশ তোমাকে নির্ণয় করতে বলছে কি? এফ, বল। বলের একক তোমাকে দিতে হবে। আমরা আগে পরে এসেছি, বলের একক হচ্ছে নিউটন। তো তুমি যদি এই একক না দাও তাহলে অন্ততপক্ষে ন্যূনতম 1 নাম্বার কাটা যাবে। এজন্য খুব সতর্কতার সহিত আমরা অঙ্ক সলভ করে এককটা দিতে হবে। যেমন বল, আমরা বল বের করলাম, সাথে নিউটন দিয়ে দেব। যদি আমরা ত্বরণ বের করতাম, এখানে মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বল বের করলে কেজি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবে বাসায় বাকি অঙ্কগুলো চেষ্টা করবে। যে অঙ্কগুলো তোমরা চেষ্টা করবে ত্বরণ নির্ণয় করা, বল নির্ণয় করা, একইভাবে হবে। তো তোমরা সবাই ভালো থাকবে। পরবর্তীতে আবার নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবে।